কিন্তু অযোগ্যতার জায়গাটা সেই জায়গাটাও দেয় যে কোন জায়গায় আমি অযোগ্য, যে আমি বাদ পড়েছি, আমি কেন বাদ পড়েছি। কিন্তু যারা চালাচ্ছে, আমার কিন্তু কোয়েশ্চেনটা তাদের প্রতি। যে গানাগুলো যে শোনা গেছিলো আজকে তো বলা যেতেই পারে যে আমি একজন বিলিয়ানিয়ার। একটা সেটব্যাক যখন হয় সেটা একটু সামলাতে সময় লাগে, অ্যান্ড এটা সেটব্যাক ফর মি। হার্ট আছি বাট আউট নেই। বাংলা ক্রিকেট দলে কোচেদের নাম চূড়ান্ত হয়ে গেছে। তবে চর্চায় কারা কোচ হলেন সেটা নয়, চর্চায় কোচ হিসেবে কে বাদ পড়লেন। সৌরাশিস লাহিড়ী কোচ হিসেবে বাংলার যে নাম বা প্যানেল বিভিন্ন বয়সভিত্তিক দলের, তার থেকে বাদ পড়েছেন। বিগত 8 বছর বাংলায় বিভিন্ন বয়সভিত্তিক দল, সিনিয়র কখনো আন্ডার-19 কোচ ছিলেন। আর এই বাদ পড়ার পরেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য সৌরাশিস লাহিড়ীর, এবং যার তর্জমা করলে ওয়ান লাইন বললে যদি বলি আমি চুপ ছিলাম, তার মানে সেটা আমার দুর্বলতা নয়, অর্থাৎ আমি মুখ খুলতে তৈরি। যারা কোচেস প্যানেল অ্যানাউন্স হয়েছে এবং যারা কোচেস হয়েছে তারা আমার দীর্ঘদিনের সতীর্থ, এবং আই রিয়েলি তারা আমার মানে ওয়ান অফ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড। তারা আমার, তার সঙ্গে সারা জীবন আমার কাটিয়েছি। তার সঙ্গে তো আমার অভিনন্দন তাদের সঙ্গে বিকজ ইটস মানে তাদের সঙ্গে তো এটা কোনো ব্যাপার না। কিন্তু যদি আমি আমার নিজের দিক থেকে একটা, যে এটাও তো প্রশ্ন, আমি তো বাদ পড়েছি, তো আমারও কিছু, আর আমি প্রফেশনালি কোচিং করি, আমি তো আর অন্য কিছু করি না, আমি প্রফেশনালি কোচিং করি। তো আমার কাছে, কারণ আমি এটা ক্ল্যারিটি চেয়েছি যে প্রথম কথা আমি বাদ পড়লাম, আমি কেন বাদ পড়লাম সেটা তো আমার জানা খুব জরুরি। কেউ যখন পরীক্ষায় যখন পাস করতে পারে, যখন খাতাটা দেখানো হয়, তখন তাকে দেখা যায় সমস্ত ভুল করেছে বলে সে নম্বর পায়নি, সেই জন্য সে পরীক্ষায় পাস করতে পারেনি। আমি ইন্টারাপ্ট করতে চাই, ইন্টারাপ্ট এই জন্য করছি, পরীক্ষায় পাশ করেনি সেটা একটা ফ্যাক্টর, কিন্তু কোনো চাকরিতে ইন্টারভিউতে যে যোগ্য তার কাছেই তো ফোন আসে অফিসে যে আপনি যোগ্য, আপনি জয়েন করবেন। যে অযোগ্য তাকে তো ফোন করে বলা হয় না যে আপনি অযোগ্য, আপনাকে নিতে পারলাম না, আমরা দুঃখিত। যদি এটা তো ঘটে, তো সেক্ষেত্রে আপনি এক্সপেক্ট করছেন কেন যে আপনি অযোগ্য আপনাকে ফোন করে সেটা জানাবে? আচ্ছা, এবার আমি অযোগ্য, ঠিক আছে, আমি তর্কের খেলতে আমি অযোগ্য, কিন্তু অযোগ্যতার জায়গাটা সেই জায়গাটাও দেয় যে কোন জায়গায় আমি অযোগ্য। আমি তো এখানে বেঙ্গল টিমে কোচিং করাতে গেছিলাম, আমার কোচিং ক্রেডেন্সিয়ালটাকে নিয়ে আমি গেছিলাম। তো আমার কোচিং ক্রেডেন্সিয়ালটাকে বিচার করা হবে, কারণ আমি বেঙ্গল টিমের হয়ে খেলবো না। উই অল আর রিটায়ার্ড, ঠিক আছে, আমরা সবাই রিটায়ার্ড ক্রিকেটার, আমরা সবাই প্রফেশনাল কোচেস। তো আমার যে কোচিংয়ের যে আমার সত্তাটাকে, আমার যে কোচিং যে ক্রেডেন্সিয়ালটাকে, আমার যে কোচিংয়ের রেকর্ডটাকে, সেটাই তো বিবেচ্য বিষয় যে আমি কত বছর বিগত কোচিং করিয়েছি। কারণ তুমি যদি দেখো আমাদের এখানে যে কোচিংয়ের জন্য যে অ্যাপ্লিকেশন করার জন্য যে 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 কি বলবো যে 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 পয়েন্টসগুলো দেওয়া হয়েছিল, তাতে খালি দেওয়া হয়েছিল তোমাকে 30টার বেশি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতে হবে, এবং তারপরে তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমার কোচিংয়ে কিন্তু লেভেল 3 কোচিং করেছো কিনা, কত বছরের কোচিং এক্সপিরিয়েন্সে তুমি কি কি জিতেছো, কোচিং এক্সপিরিয়েন্স কতগুলো প্লেয়ারকে নেক্সট লেভেলে গ্র্যাজুয়েট করেছো, এই পয়েন্টগুলোকে হাইলাইট করা হয়েছিল। তো এখানে তুমি যে যোগ্যতার প্রশ্নটা করলে, কারণ আমি তো আমার সিভিতে এগুলো সমস্ত কিছু লিখেছিলাম, সেটা লিখেই তো আমি সিভিকে অ্যাপ্লাই করেছিলাম। তার জন্য আমি শর্ট লিস্টেড হয়ে আমি ইন্টারভিউতে, আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল। তো তারা তখন তাহলে সেই পয়েন্টগুলো নিশ্চয়ই এখানে কি কোনো গুরুত্ব ছিল? আমারও সেটাই প্রশ্ন। কারণ আমি যখন অযোগ্য, মানে নিশ্চয়ই যারা এই মুহূর্তে যারা কোচিং পেলে, তারা নিশ্চয়ই ডেফিনেটলি অনেক বেশি যোগ্য তাদের কোচিং ক্রেডেন্সিয়ালে। সেই কোচকে বাঁচা হয় তার কোচিং ক্রেডেন্সিয়ালে। এক্সপেক্ট করছেন যে ফোন আসা উচিত ছিল না, ফোন আসার কথা বললাম না। ফোনটা তো আসতো তখনই যখন আর ফোনটা তো সিলেক্ট, তাদের কাছে ফোন আছে। আমি তার মানে কথা শুনে যেটা মনে হচ্ছে যে যারা হয়েছে সিলেক্ট তারা সবাই যোগ্য কিনা সেই নিয়ে একটা ডাউট আছে, মানে প্রশ্ন কথা শুনে মনে হচ্ছে এই কারণে, কারণ যেহেতু যা যা চাওয়া হয়েছিল তাতে সৌরাশিস লাহিড়ী 30টা ফার্স্ট ক্লাস কেন 100টা ফার্স্ট ক্লাস, 100-র বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোচিং কেরিয়ার 8 বছর, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি অ্যাজ এ কোচ 0, মানে কোচ হিসেবে কিছু করেনি। অনুষ্টুপ কারেন্ট ক্রিকেটার, আসন্ন বিপিএলও খেলবে, পিসেনেও খেলবে, মানে এই জায়গাতেই আপনার ডাউট এই দুজনকে ক্ষেত্রে? না, প্রথম কথা হচ্ছে এইটা একটা অহেতুক বিষয় এখানে তোলার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আই হ্যাভ গট আটমোস্ট রেসপেক্ট ফর মান্নি, রুকু, এলআর, রিদ্ধি, বিকজ দে আর মাই কলিগস। এবং এটা আমার কালচার বা আমাদের বেঙ্গলের কালচার নয় যে আমাদের প্লেয়ারদের কাদা ছড়াছড়ি করা। উই অল রেসপেক্ট ইচ আদার, উই শেয়ার দ্য ড্রেসিং রুম অ্যান্ড উই হ্যাভ গিভেন আওয়ার লাইফ ফর বেঙ্গল। মাই কোয়েশ্চেন ইজ আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার নিয়ে। আই এম ভেরি হ্যাপি ফর এলআর, আই এম ভেরি হ্যাপি ফর রিদ্ধি, মান্নি, রুকু। বাট আমারও এখানে, বাট আমিও তো অমিটেড হয়েছি, আমাকে তো বাদ দেওয়া হয়েছে। আমার কোয়েশ্চেনটা সেখানেই, খারাপ লাগা এক্স্যাক্টলি। আমার কোয়েশ্চেনটা খুব সিম্পল,
যে আমি বাদ পড়েছি, আমি কেন বাদ পড়েছি। এটাও পার্সোনালি যারা দায়িত্বে আছে তাদেরকে হোয়াটসঅ্যাপ বা ফোনে জানা যেত। সোশ্যাল মিডিয়ায় এক পাতা লিখে এই বার্তা দেওয়া, তার মানে কোথাও গিয়ে রাগের বহিঃপ্রকাশও তো বটে। বিগত 3-4 বছর ধরে তার স্টেটকে একা রিপ্রেজেন্ট করছে। সিওইতে হাই পারফরমেন্স ক্যাম্পে অনেকে হয়তো গুলিয়ে ফেলছেন, অনেকে তো বলছেন আমিও তো করেছি। এনসিএ বা সিওইর জেডসিএ ক্যাম্প করা আর সিওইর হাই পারফরমেন্স ক্যাম্প করার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। মানে যখন জোনাল ক্যাম্প হয়, সেই জোনাল ক্যাম্প থেকে আর সেটা জোনাল ক্যাম্প 4টে হয়, আর সিওই ক্যাম্প দ্যাট ইজ দ্য ইকুইভ্যালেন্ট টু ইন্ডিয়া ক্যাম্প। সেই ক্যাম্প কিন্তু সৌরাশিস লাহিড়ী বিগত 2 বছর ধরে করছে। তো তার মানে সৌরাশিস লাহিড়ী সেই কোচিং ক্রেডেন্সিয়াল বা সেই কোচিং যোগ্যতা আছে বলেই তো সেই বিসিসিআইতে গিয়ে সিওইতে গিয়ে সে হাই পারফরমেন্স ক্যাম্পটা করার জন্য সে ক্যাম্পটা করার যোগ্য হচ্ছে। বা যখন ইন্ডিয়ান স্পিন বোলিং কোচের জন্য অ্যাপ্লাই করে, তখন তো সে টপ 5-এর মধ্যে শর্টলিস্টেড হয়ে তাকে সিওইতে গিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য বলা হয়, এবং সেখানে আমার ইন্টারভিউটা কিরাম হয়েছে সেই উত্তরটা আমি না দিয়ে ভিভিএস লক্ষ্মণ, অ্যাবি কুরুভিল্লা বা আজিজ আগারকারকে যারা জিজ্ঞেস করা হয়, যাদের কাছে অ্যাকচুয়ালি ওটা ছিল প্রেজেন্টেশন। আমাদের সিএবিতে ইন্টারভিউ হয়েছে, ওটা ছিল প্রেজেন্টেশন। তো সেই প্রেজেন্টেশনটা কিরাম হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, কারণ বর্তমানে আমি সেই টপ 3 স্পিন বোলারের মধ্যে আছি। সেই কোচিং আমি, সুনীল যোশী, ভেঙ্কটরামন এবং আমরাই এই মুহূর্তে সিওইতে কাজ করছি সব স্পিনার বোলারদের সাথে। মানে শুনেই মনে হচ্ছে যে আমি এই মুহূর্তে দেশের প্রতিনিধিত্ব করছি, কিন্তু স্টেট দল থেকে বাদ পড়েছি, তাই কি? একেবারেই। আমরা যখন একটা লোক, যে আমরা দীর্ঘদিন, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 22 বছর ক্রিকেট খেলেছে, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে, বেঙ্গলের হয়ে খেলেছে। তাতে হয়তো কেউ হয়তো রঞ্জি ট্রফি একবার জিতেছে, কেউ হয়তো রঞ্জি ট্রফি আমরা জিতিইনি। আমাদের হায়েস্ট অ্যাচিভমেন্ট কি বলা হয়? আমরা বলি আমরা রঞ্জি ট্রফি ফাইনাল খেলেছি পরপর 2 বছর। দ্যাট ইজ দ্য পিক আওয়ার, মানে আমাদের হাইলাইটেড, মানে মোস্ট হাইলাইটেড মানে পার্ট অফ আওয়ার ক্রিকেটিং কেরিয়ার। সেখানে একজন কোচ হিসাবে সে যদি 5 বছর হেড কোচ হিসাবে কাজ করে এবং সেখানে সে 4টে ফাইনাল খেলে এবং একটা চ্যাম্পিয়নশিপ, যেটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এবং এরা যে বেঙ্গল প্রো টি20 লিগের মতো যে একটা এখন ন্যাশনালি টেলিভাইজ একটা ন্যাশনালে, মানে একটা ওই লেভেলের লিগে সে 2 বছরে কোচিং করে 1 বছর সে জেতে, বাকি তো সবাই সেখানে কম্পিট করেছিল, তাদের কেউ জিততে পারেনি। আর একটা কোচের একটা জিনিস হয়, আমি সবসময় মনে করি, তোমার টিম জেতা আর প্লেয়ারকে নেক্সট লেভেলে প্রোগ্রেস করা, এদের খুব ইন্টার রিলেটেড জিনিস। তোমার টিম যদি জিততে থাকে, তোমার প্লেয়ারও নেক্সট লেভেলে যেতে থাকে। তুমি আমার 3 বছরের আন্ডার-23 কেরিয়ার দেখো, আমি প্রথম বছর ওয়ানডে ফাইনাল খেলি, দ্বিতীয় বছর সিকেন আইডু ফাইনাল খেলি, তৃতীয় বছর আমি ন্যাশনাল ওয়ানডে চ্যাম্পিয়ন হই। এবং সেই যে গ্রুপটা ছিল, বর্তমানে যে বাংলা রঞ্জি ট্রফি দলটা খেলছে বা ওয়ানডে দলটা খেলছে, সেই দলে এখন অনুষ্টুপ লাস্ট ইয়ার পর্যন্ত খেলেছে। অনুষ্টুপ, মুকেশ, শাবাজ আর অভিষেক পোড়েল বাদ দিয়ে, ইউ জাস্ট নেম ইট, এভরি প্লেয়ার যারা খেলছে, সে অল কাম থ্রু দ্যাট র্যাঙ্কস। এবং নট অনলি দ্যাট, আকাশদীপ কিন্তু তার কেরিয়ার শুরু করে আন্ডার-23 বেঙ্গলের সাথে উইথ মি। এটা একটা গুরুর কাছে বিরাট বড় গুরুদক্ষিণা, যে একটা গুরু যখন একটা মানুষ বলে না, একটা গুরু দক্ষিণা যখন পাওয়া যাচ্ছে, কোচিং থেকে বাদ পড়ে এত খারাপ লাগার কি আছে? হতেই তো পারে, 7-8 বছর হয়েছে, সিস্টেম অন্য কাউকে ভাবছে, এত খারাপ লাগা? তো একটা লোক প্রফেশনালি কোচিং করে, আমরা ভালো কাজ করে তার কি এক্সপেক্ট করি? ভালো কাজ যখন কেউ করে, তার এক্সপেকটেশন কি? তাহলে সে কাজটাকে আরো আগামী দিনে আরো, একটা প্লেয়ার যখন 100 করে একটা ম্যাচে করে, যখন সে পরের ম্যাচটা তার আসে, সে কি ভাবে? আমি 100 টাকে 150 কনভার্ট করবো, 200 কনভার্ট করবো না? সে কখন ভাবে যে আমি 100 করেছি, এনাফ করে দিচ্ছি, পরের ম্যাচ ড্রপ হয়ে যাবো? সে কি সেরকম ভাবে? তো একটা কোচ হিসাবেও তো তাই। It's been 35 years my association with CAB, and I'm always grateful and thankful to Mr. Dalmia, to Dadi, who will absolutely. আজকে যখন আমি ক্রিকেট খেলা শুরু করি, তখন মিস্টার ডালমিয়া ছিল, তারপর আমি দাদির সাথে ক্রিকেট খেলি। আমার কোচিংয়ে আসাই তো সৌরভ গাঙ্গুলির এবং অভিষেক ডালমিয়ার হাত ধরে। সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমান সিএবি সভাপতি, তার সঙ্গে তো কথা নিশ্চয়ই বলেছেন, তো তিনি নিশ্চয়ই তো কোনো আশ্বাস দিয়েছেন বা দিতেন, সরাসরি এই বিদ্রোহে বা যুদ্ধে না নেমে তার সঙ্গে কথা বলে নিশ্চয়ই অলরেডি কনভারসেশনে বারবার সৌরভ গাঙ্গুলির নাম আপনি বলছেন যে অলওয়েজ আইকন, হেল্প করেছেন, এবং ইনক্লুডিং জগমোহন ডালমিয়া, অভিষেক ডালমিয়া অলসো, সবাই যারা সিএবির
অফিসিয়াল ছিল, রাইট? এবং ইনক্লুডিং রাজদাও ছিল, স্নেহাশিস গাঙ্গুলিও ছিল। এবং তুমি যদি মনে করে দেখো হেরন, হ্যাঁ। গতবারের আগের বছর একটা সিএবি তে 14 নম্বর গেটে একটা ফাংশন হয়েছিল, যেখানে আমাদের আন্ডার 15 মেয়েরা যখন যেতে সেখানে ফেলিসিয়েট করা হয়েছিল তাদের, এবং সে বছর আন্ডার 19 টিমটাও সেখানে কিন্তু রানার আপ হয়েছে, তাদেরকে ফেলিসিয়েট করা হয়েছিল। এবং সেখানে সেখানে স্নেহাশিস গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি, অভিষেক ডালমিয়া সবাই উপস্থিত ছিলেন। এবং সেখানে কিন্তু আমাকে যে তাকে আজ যে আমার আন্ডার 19 আমাকে নিয়ে আসা, এবং আন্ডার 19 আমাকে নিয়ে আসার তার যে উদ্দেশ্যটা, এবং সেই উদ্দেশ্যটাকে যে একটা সাপ্লাই লাইন তৈরি করা এবং একটা টিমকে একটা জায়গায় পৌঁছে দেওয়া, তার জন্য হি হ্যাজ অলওয়েজ হি হ্যাজ গট প্রেজ ফর মি অ্যান্ড আই হ্যাভ গিভেন মাই গ্র্যাটিটিউড সেখানে আমাকে এই কাজটা দেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ার পোস্ট তো বার্তা পৌঁছয় যে যাবতীয় তীর অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে, এটা তো বুঝতে কোনো অসুবিধা নেই। কথা হলো না মহারাজদার সাথে? সৌরভ গাঙ্গুলি স্টিল মাই আইকন, হি উইল বি দ্য বেঙ্গল আইকন, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু একটা জিনিস এটাও যে সৌরভ গাঙ্গুলির কর্মব্যস্ততা নিয়ে আমরা সবাই জানি উনি কত কর্মব্যস্ত মানুষ, বা ওনার অ্যাভেলেবিলিটি সবসময় পাওয়া সম্ভব নয়। মাই কোয়েশ্চেন ইজ, সৌরভ গাঙ্গুলি প্রেসিডেন্ট হতে পারেন, একটা প্রেসিডেন্টের পক্ষে কিন্তু সব দিক সম্ভব দেখান, কিন্তু তার সাথে তার যে কোম্পানিয়ানরা আছে তারা কিন্তু যারা সিএবি চালাচ্ছে, কিন্তু সৌরভ গাঙ্গুলি সবসময় থাকতে পারেন না, বিভিন্ন অ্যাসাইনমেন্টের বাইরে থাকতে হয়, কিন্তু যারা চালাচ্ছে আমার কিন্তু কোয়েশ্চেনটা তাদের প্রতি। সংবাদ মাধ্যমে আপনি বলেছেন এক প্রাক্তন পুলিশ কর্তা যিনি বর্তমানে হেফাজতে রয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, তার বার্তা। আমার কাছে যখন ওই প্রভাবশালী কর্তার যখন ডাইরেক্ট ফোন আসেনি, ভায়া মিডিয়া যখন আমার কাছে বার্তা এসেছিল, সেই বার্তাটা শুনে আমি কিন্তু তখন ওনাকে চিনতাম না যে ওই ভদ্রলোক কে। হ্যাঁ, না আমি না, এটা এবার ব্যাপারটা হচ্ছে যে এবার আমি দেখো আমার পক্ষে আমার মুখে কারণ নাম নেওয়াটা আই থিঙ্ক আমি বারবার করে বলছি, সেটা আমার কিন্তু আমার কর্ম বা সেটা কিন্তু বা আমার শিক্ষা দীক্ষা নয়। মানলাম, কিন্তু অলরেডি নাম ওপেন সেটা এসছে। শান্তনু সিনহা বিশ্বাস, যিনি সিএবিতে পুলিশের একটি ক্লাব থেকে রিপ্রেজেন্ট করতেন, আপনি তার কথাই নিশ্চয়ই বলছেন, প্রভাবশালী মানে তো তাই। আমার কাছে খবরটা কিরম ভাবে আসতো যে উনি বলেছেন এই শান্তনু সিনহা বিশ্বাস এই নামটা বলা হতো, উনি বলেছেন ফোন করতে, হ্যাঁ, যে ওনার একটা প্লেয়ার আছে, সেই প্লেয়ারটাকে দলে রাখতে হবে, ঠিক আছে, হ্যাঁ, সেই প্লেয়ারটাকে দলে রাখতে হবে। হ্যাঁ দেখো, আমি সেই ছেলেটার নাম কখনোই নেবো, সেটা একটা ইয়াং ক্রিকেটার, তার একটা বিরাট সুন্দর ভোজ, হি আগামী দিনে হি ক্যান বি আ ফ্যান্টাস্টিক ক্রিকেটার, আই উইশ হিম অল দ্য গুড। ভালো ক্রিকেটার তো এমনি চান্স পাবে না, কিন্তু তখন যার নামটা আসতো তার থেকে কিন্তু অনেক সুপিরিয়ার ক্রিকেটাররা ছিল, তাকে বাদ দিয়ে নিতে হতো, তাকে বাদ দিয়ে আমাকে খেলাতে, সেটা আমি খেলাতে টিমে থাকতো, তা কিন্তু তাকে খেলাবার জায়গায় কিন্তু আসতে গেলে আমাকে একটা জেনুইন প্লেয়ারকে ড্রপ করে খেলা। স্পেসিফিক দুটো প্রশ্ন, যখন এটা হতো তৎকালীন সময় যারা সিএবি দায়িত্বে ছিলেন তাদের কাছে গিয়ে রিপোর্ট করলেন না কেন? তারাই তো আমাকে বলতো যে তারাই তৎকালীন যারা সিএবি, তাই তো বললাম না, সবসময় সৌরভ গাঙ্গুলি সবসময় নয়, তার তলায় যারা ছিল তাদের থ্রু দিয়ে তো মেসেজগুলো আসতো, তো তাদের সঙ্গে তারাই তো বলতো এই প্লেয়ারটাকে তুমি টিমে রাখো। শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে ওভার ফোন কথা বা দেখা? আমি সত্যি কথা বলতে আমি ওনাকে কোনো চিনতামও না, আমি ওনাকে কোনো চিনিও না, আমি কোনো দেখিনি। আনফর্চুনেটলি এই বিগত কিছুদিন যা সমস্ত হচ্ছে, তারপর উনি যে খবরে ছিলেন আমার যে ফর অল দ্য রং রিজন এসছেন, তখন আই কেম টু নো কি এই সেই ভদ্রলোক যার মাধ্যমে আমার কাছে ফোন এসে আমার কাছে আসতো যে এর একটা হয়তো কোনো প্লেয়ার আছে যাকে প্রভাবশালী একজন পুলিশ কর্তা, ওনার নাম করেই আমাকে বলা হতো যে ওনার কিছু বলা হতো না। আমি তো জানতাম না যে উনি একটা ক্লাব থেকে রিপ্রেজেন্ট করেন, সেই ক্লাবের একটা ওনার একটা বলেছেন এই প্লেয়ারটাকে ধরে রাখতে হবে। কি মনে হচ্ছে, সিএবি কোনো বার্তা বা কিছু এলো? আমি আমার যে মনের ভাষাটা বা আমার যে মনের যেটা হোয়াট আই ফেল্ট, আমি সেটাই কিন্তু এখানে ব্যক্ত করেছি। অনেক সময় আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, অতীতে হয়েছে, আমরা শুনতাম বা বলা হতো যে আপনি কোনো প্লেয়ারের থেকে পার্সোনালি কোনো সুযোগ সুবিধা নিয়ে তার বেনিফিট দিয়েছেন। এই অভিযোগও তো আপনার বিরুদ্ধে বিভিন্ন সময় সিএবিতে কানাঘুষো শোনা যেত, কি বলবেন আজ? যে কানাঘুষো যে শোনা গেছিল, আজকে তো বলা যেতেই পারে যে আমি একজন বিলিয়নিয়ার, কোনো অসুবিধা নেই, কেউ বলতেই পারে সৌরাশিস বিলিয়নিয়ার, বাট প্রকৃত জানতে হবে সৌরাশিস কি বিলিয়নিয়ার কিনা, ঠিক আছে? তো সেক্ষেত্রে অভিযোগ তো হতে পারে। সৌরাশিস লাহিড়ী যে লাইফস্টাইলে থাকে বা সৌরাশিস লাহিড়ীকে যারা ছোট থেকে চিনেছে তারা কিন্তু জানে সৌরাশিস লাহিড়ী কি ক্যারেক্টারের জন্য। হ্যাঁ, সেটা বললাম আজকে যে বাচ্চারা আমরা ছোটবেলা, আমরা তো বহুদিন ধরে আমরা এত বছর কোচিং করছি, তো আমি কোচ হিসেবে আমরা যখন প্রত্যেক দিন আমরা যখন ট্যুরে যাই, আমরা কিন্তু প্রত্যেকটা বাচ্চা কিন্তু যারা আমার সাথে ট্রাভেল করে তাদের ম্যাক্সিমাম আমার সঙ্গে যারা যখন এয়ারপোর্টে ঢোকে তাদের সঙ্গে গিয়ে আমরা কফি খাই, পেস্ট্রি খাই,
অ্যান্ড অবভিয়াসলি আমি তাদের থেকে এক্সপেক্ট করবো না তারা সেটা তারা সেটা তারা এটা আমি করি, এটা 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 হচ্ছে আমার রিচুয়ালস। এরকম অভিযোগ অতীতে শোনা যেত যে এটা দামি উপহার, ঘড়ি, মেবি জুতো, হোয়াট এভার, এরকম কি অভিযোগ? হাসি শুধু। না, জুতো দিয়েছি, একটা দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ, কোনো man নেই। অনন্ত সাহা বলে একটা প্লেয়ার ছিল আমাদের আন্ডার-23-তে। আমার প্রথম বছর, ছেলেটা প্রথম বছর আন্ডার-23, আমি সেকেন্ড ইয়ার, সরি, আমি যে বছর কোচ হই সে বছর 52টা উইকেট নেয়। আর ইন্ডিয়া আন্ডার-23 খেলে, ও আর ঋত্বিক রায় চৌধুরী, আমার দুজন ও আমার ক্যাপ্টেন ছিল। আমার এখন মনে পুনেতে খেলা হচ্ছে মহারাষ্ট্রের সাথে ম্যাচটা খুব টাইট হচ্ছিল। আমি টি এর সময় বললাম যে এই ম্যাচটা যদি যে জিতিয়ে দেবে, তা যে বোলার তাকে আমি একটা বোলিং শু গিফট করবো। অনন্ত 5টা উইকেট নিয়ে জিতিয়েছিল। বাই দ্য টাইম কলকাতায় নেক্সট ম্যাচে আমি ওকে একটা বুট গিফট করেছিলাম। বর্তমানে একজন, আমি যখন সিনিয়র টিমে ছিলাম, আমার টিমের একজন সাপোর্ট স্টাফ ছিল, সেটা খুব ভালো ছেলে ছিল, তার কাছে তার জুতোটা ছিঁড়ে গেছিল। সে তখন আমার এখনো মনে আছে, সাইরাজের একটা জুতো পরে সেটা ঘুরতো, জুতোটা ফেটে গেছিল। আমি ওর জুতোটা ফেটে গেছিল, বললাম আমার জুতোটা ফেটে গেছে, আই ব্রট ইন দ্য শু। এক, আপনার বন্ধু, সতীর্থ, আত্মীয় লক্ষ্মীরতন শুক্লা বর্তমান সিনিয়র দলের কোচ, কোনো বার্তা এলো, কথা বললেন? হ্যাঁ, কথা তো মানে বাড়িতে সবসময় কথা তো হবেই, ঠিক আছে। ওরও খুব খারাপ লেগেছে এটা অবভিয়াসলি, কারণ মানে আজকে আজকে আমরা দুজন একসাথেও কাজ করেছি সিনিয়র টিমে, আমরা রঞ্জি ট্রফি দুজনে ফাইনালও খেলেছি এবছর। তো আমরা, বাট অবভিয়াসলি ও জানে যে অ্যাজ এ কোচ হিসেবে হাউ সিরিয়াস আই অ্যাম, আমি কি অ্যাচিভ করেছি, আমি আমি কি 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 আর আমার কি ক্যাপেবিলিটি আছে, ঠিক আছে। সো বাট ও সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। বাট এরমভাবে আমার আমার আই থিঙ্ক ওটা মনে হয় ওর কাছে সারপ্রাইজ হয়েছে যে এরমভাবে আমাকে কোচিং প্যানেলেই রাখা হবে না। সেটা অবশ্য উত্তরটা ও বেটার দিতে পারবে। তবে নিশ্চয়ই আমার মনে হয় আমার যারা বন্ধু আছে, কারণ আমিও যখন, তুমি যদি দেখো, আমারও যারা শুভাকাঙ্ক্ষী সবাই কিন্তু আমাকে একটা কথাই বলেছে যে তোমরা যারা আছো তোমরাও কিন্তু হয়তো হয়তো আজকে জানি না অন এয়ার স্বীকার করবে কি না করবে, তোমাদের যদি বলা হয় যে লাস্ট 5 বছরে বা লাস্ট 10 বছরে বাংলার সেরা কোচের নাম কে, সেটা তোমরা সেই নামটা কি কিছু বলতে পারবে? জার্নালিস্ট নয়, সিদ্ধান্তটা নেয় অ্যাসোসিয়েশন এবং তারা প্রাক্তন ক্রিকেটার বা ক্লাব কর্তা হয়। শেষ প্রশ্ন, সেটা বেকার বলবো না, কিন্তু আপাতত সিএবির জবলেস, বাকি অন্যান্য একাধিক কোচিংয়ের দায়িত্ব রয়েছে। নেক্সট টাইম বা নেক্সট ডে অন্য কোনো স্টেট, নাকি বাংলা থেকে ডাকের অপেক্ষা, একটা ডাক আসলে যাব, বসবো, মানে এই সেকেন্ড ইনিংস বা এই লড়াইটা কীভাবে শুরু হচ্ছে? প্রথম কথা, একটা সেটব্যাক যখন হয় সেটা একটু সামলাতে সময় লাগে, অ্যান্ড ইটস আ সেটব্যাক ফর মি। যে ইনফ্যাক্ট মানে আজকে আমার এই ব্যাগটা আছে, এই ব্যাগে গত বছরের মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে বলতে, আগামী বছর আন্ডার-19 কোন কোন প্লেয়ারকে শর্টলিস্ট করবো সেই লিস্টটা তৈরি করা আছে। ফার্স্টে সেই লিস্টটাকে রিলিজ করতে হবে। তারপর সামনে বিপিএল, গড ইজ কাইন্ড, গতবারে বিপিএল এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, টাইটেলটাকে ধরে রাখতে হবে। সেটাই জবাব দেওয়ার আরো ভালো। না না না, জবাব কাউকে দেওয়ার নেই, জবাব দেওয়ার টাইম পেরিয়ে গেছে। বারবার করে টেস্টেড হয়েছি, সেই টেস্টে মানে লেটার মার্কস নিয়ে পাসও করেছি। তো টেস্ট লড়াই কি এখানে সৌরভ গাঙ্গুলি মন্ত্র, কারণ কামব্যাকের ওর থেকে বড় কামব্যাক কিং কে আছে? হার্ট আছি বাট আউট নেই। বিস্ফোরক ইন্টারভিউ বলতে পারেন, খোলামেলা আড্ডা বলতে পারেন, মন খোলা কথা বলতে পারেন। সৌরাশিস লাহিড়ী বাংলা ক্রিকেটের নাম, কোচ হিসেবে তার সাফল্য রয়েছে, ব্যর্থতা রয়েছে, মিলিয়ে মিশিয়ে তিনি কোচিং কেরিয়ারও তার যথেষ্ট, মানে সিভিটা মোটা হচ্ছে। বাদ পড়েছেন বাংলা ক্রিকেট দলের কোচিং থেকে, অনূর্ধ্ব-19 শেষবার দায়িত্ব ছিলেন। একরাশ অভিমান, একরাশ খারাপ লাগা, সবটাই উজাড় করে দিলেন নিউজ 18 বাংলার ক্যামেরায়। আর তিনি বলছেন সবশেষে ফিরে আসার লড়াইয়ের গল্প, ফিরবেন। আহত হয়েছেন কিন্তু আউট হননি। দেখা যাক সৌরাশিস লাহিড়ীর ক্রিকেট কেরিয়ার বা কোচিং কেরিয়ার কোন দিকে যায়, কারণ ক্রিকেট কেরিয়ার হয়ে গেছে, কোচিং কেরিয়ার। আর যে অভিযোগগুলো তিনি করলেন সেগুলো নিয়ে আগামী দিনে বাংলা ক্রিকেট বা বাংলা ক্রিকেটের রাজনীতি কোন দিকে মোড় নেয়। নিউজ 18 বাংলা ডিজিটাল, আপনাদের সঙ্গে আমি হিরণ রায় বর্মন ছিলাম। আশা করি আপনি যদি বাংলা ক্রিকেটের ভক্ত হন তাহলে ইন্টারভিউটা পুরোটা শুনেছেন আর অবশ্যই তারপর শেয়ারও করেছেন।